আজকে হচ্ছে পড়ানো হবে স্কেলেটাল সিস্টেম, ঠিক আছে? এটা ভিডিও হচ্ছে, যদি কারো কোনো প্রয়োজন পড়ে ভিডিওটার সাথে রাখলে আপনারা হচ্ছে পরবর্তীতে এইটা বাসায় বসেও দেখতে পারবেন। আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায় পড়ানো হচ্ছে। আজকে ডেটটা দিয়ে রাখি, আজকে হচ্ছে 6/2/2026। স্কেলেটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র বলতে বোঝায় মানব দেহ গঠনের জন্য একটা কাঠামো দরকার। মানব দেহ গঠনের জন্য একটা কাঠামো দরকার। যদি আমাদের শরীরে কোনো হাড় না থাকে, শুধু যদি মাংস থাকে, তাহলে কি আমরা এই আকৃতি নিয়ে দাঁড়ায় থাকতে পারবো বা চলাচল করতে পারবো? পারবো না। তার জন্য দরকার একটা কাঠামো বা কঙ্কাল। সেই কঙ্কাল নিয়ে আলোচনা করা হবে স্কেলেটাল সিস্টেম। কেউ যদি জিজ্ঞেস করে যে স্কেলেটাল সিস্টেম কি, তাহলে কি বলতে পারবেন এখন? আচ্ছা, স্কেলেটাল সিস্টেমটা কি আপনি বলেন তো। ইমরান বলো। মানব দেহের কাঠামো, কারণ একটা মানুষের তো কঙ্কাল দিয়ে হবে না, তার তো একটা কাঠামো দরকার। জন্য মানব দেহের কাঠামোকে বলা হয় আচ্ছা, যদি আমরা দেখি, এইটা হচ্ছে একটা মানব দেহের অবয়াকৃতি, মানে একটা কি বলা যায় যে ঠিক মানব দেহ যেমন, তার একটা অবিকল ছোট আকৃতি করে রাখা হয়েছে। উপরের এগুলো চামড়া, তারপরে আমরা এটাকে যদি ওপেন করি তাহলে আমরা কি পাবো? কঙ্কাল পাবো। ঠিক মানব দেহের উপরের চামড়াগুলো ফেলে দিলেও আমরা কি পাবো? কঙ্কাল পাবো। কঙ্কালটা ঠিক এরকম। আমরা এটা পিছন পার্ট থেকে দেখাচ্ছি, ঠিক আছে? আবার এই যে সামনে পার্ট থেকে দেখলেও দেখা যাচ্ছে এখানে হাড় আছে, ঠিক আছে? যদি হাতটাকে আলাদা করি, এইটা হচ্ছে হাত। আমাদের মানব দেহের মধ্যে এইভাবে হাত আছে, ঠিক আছে? এই যে হাত, আঙ্গুল, ছোট ছোট আঙ্গুল দেখা যাচ্ছে। আবার এখানে দেখা যাচ্ছে দুইটা হাত, একটা হচ্ছে রেডিয়াস, একটা হচ্ছে আলনা, আর এটা কি? হিউমেরাস। মানে মানব দেহের এইখানে থাকে হিউমেরাস, ঠিক আছে? এবার আমরা কিছু অংশ পার্ট পার্ট করে দেখাই। বইতেও দেওয়া আছে, সবার কাছে কঙ্কাল বাড়িতে তো থাকবে না, বই দেখেও আপনারা পড়তে পারবেন। এটা হচ্ছে মাথা, তারপরে এইটা হচ্ছে রিবস, এইটা হচ্ছে হিউমেরাস, এটা হচ্ছে রেডিয়াস আলনা, এইটা হচ্ছে হিপ বোন, তারপরে এটা হচ্ছে ফিমার, তারপরে এখানে হচ্ছে টিবিয়া ফিবুলা, তার উপরে টিবিয়া ফিবুলার উপরে এখানে যে নি জয়েন্ট আছে, ওখানে আছে একটা প্যাটেলা আছে, ঠিক আছে? এই যে এখানে লেখা আছে, এটা হচ্ছে প্যাটেলা। তারপরে আছে এখানে হচ্ছে টার্সাল, মেটাটার্সাল এবং ফ্যালাঞ্জাস, ঠিক আছে? ঠিক আমরা এইটা আলাদা আলাদা করা যায় তো ভুলে যাই। আমরা এখানে আবার দেখি, একটা মানব দেহের আমাদের মাথা আছে না, মাথার ভিতরে ঠিক এরকম একটা খুলি আছে। এই খুলির মধ্যে এখানে ব্রেন বা মগজ যেটা আমরা বলি, সেটা এর মধ্যে অবস্থান করে। এই যে ছোট ছোট দুইটা ফাঁকা অংশ, এটা হচ্ছে অক্ষিকোটর, মানে চোখের অংশ। তারপরে এই যে ছোট ছোট একটু সাইডটা, এটা হচ্ছে দাঁত, আমাদের দাঁতগুলো। তারপরে এই যে এটা হচ্ছে চোয়াল, আমরা কথা বললে নড়ে না, জি, এটা চোয়াল। তারপরে আছে এটা হচ্ছে ক্লাভিকল। এই যে এই পাশ দিয়ে বলে না যে অনেক সময় যে হাড় উপরে উঠে আসছে, মাংস কম, চিকন বাচ্চাদের বলা হয় যে হাড় বের হয়ে যাচ্ছে, গলার হাড়, এইটাই হচ্ছে সেই হাড়। এটার নাম কি? ক্লাভিকল। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বিউটি বোন, ঠিক আছে? এইটা মানুষের সৌন্দর্য বাড়ায়, ঠিক আছে? বলা হয় কি? বিউটি বোন।
ক্লাভিকল, এর অপর নাম হচ্ছে বিউটিকল। ক্লাভিকল, CALE, ক্লাভিকল বা বিউটি বন, ঠিক আছে। তারপরে আমরা আরেকটু দেখি, আমরা নামগুলো বোর্ডে লিখবো, তার আগে যদি আমরা এই ডেমো বা কাঠামো দিয়ে দেখি তাহলে পড়াটা সহজ হবে। এটা ক্লাভিকল বললাম, তারপরে এটা কি বললাম, রিবস, বুকের বাতা, বাংলা ভাষায় বলা হয় যে আমাদের ভিতরে যে হার্ট আছে, লাংস আছে, লাংস মানে যেটা হচ্ছে নিঃশ্বাস নেয়, বাংলাতে হচ্ছে ফুসফুস, ঠিক আছে। হার্ট, লাংস, তারপরে আর কি আছে ওখানে, লিভার আছে, ঠিক আছে। এই তিনটা হচ্ছে শরীরের ভাইটাল অর্গান, সবগুলোই ভাইটাল অর্গান। চোখ না থাকলে মানুষ দেখতে পাবে না, হার্ট না ছাড়া তো মানুষ অচল, চলতেই পারবে না, রক্ত পাম্প না করতে পারলে মানুষ 3 থেকে 5 মিনিটের মধ্যেই মারা যাবে। লাংস, নিঃশ্বাস নিতে না পারলেও মানুষ মারা যাবে, নিঃশ্বাস বন্ধ করে মানুষ 3 থেকে 5 মিনিট বাঁচতে পারে। লিভার, লিভার না হলে খাবারই তো হজম হবে না। এই ভাইটাল অর্গানগুলো তো খুবই নরম। আমরা যদি একটা ছাগল কোরবানি দেওয়া হয় বা জবাই করা হয়, তখন দেখা যায় যে কলিজা, আমরা ফুসফুস বলি, সেগুলো তো অনেক সফট দেখি না। মানব শরীরেও যেগুলো আছে সেগুলো খুবই নরম, ঠিক আছে। তাহলে এইগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্যই এই রিবস। এটা কত, 12 জোড়া। 12 জোড়া মানে কত, 24টা, 12 জোড়া। বুকের বাতাটা, হ্যাঁ, বুকের পাতাটা, তাহলে হচ্ছে কত বললাম, 12 জোড়া মানে 24টা, 12 পেয়ার। পেয়ার মানে কি, জোড়া, PAIR, পেয়ার মানে জোড়া। এইটার নিচে যেটা দেখছেন, এই যে এখানে কি কালার বলা যায়, এটা আকাশী কালার, এইটা হচ্ছে ফুসফুস বা লাং, ঠিক আছে। তারপর এই লাল কালারের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হার্ট, মানে রক্ত পাম্প করে যেটা। আচ্ছা, আর এই নিচের যে অংশ এটা হচ্ছে লিভার, ঠিক আছে। ঠিক এখানে যেমন পাটা ভেঙে পড়ে গেল, যদি আমাদের শরীরে মাংস না থাকতো তাহলে হাড়গুলো এভাবে খুলে খুলে চলে যেত, ঠিক আছে। আবার যদি আমাদের শরীরে হাড় না থাকতো তাহলে মাংস এরকম হয়ে যেত যে মানুষকে ঠেলা মারলে ফুটবলের মতন ঘুরে চলে যেত, কারণ ভিতরে তো হাড় নাই, কাঠামো নাই, সেজন্য সবকিছুরই প্রয়োজন আছে, ঠিক আছে। তারপরে এখানে দেখা যাক, এইটা হচ্ছে ভার্টিব্রা, ঠিক আছে, ঠিক আছে। এইটার মধ্যে দিয়েই স্পাইনাল কর্ড থাকে, স্পাইনাল কর্ড যেটা গোটা শরীরে নার্ভাস সিস্টেম পরিচালনা করে। মেরুদণ্ডকে বলা হয়। হ্যাঁ, মেরুদণ্ড, ঠিক আছে। এইটা কিন্তু একটা বাঁকা শেপ না, মানব দেহে এরকম ঠিক বাঁকা শেপেই আছে, কোথাও ভাঁজ, কোথাও এরকম, ঠিক আছে। তারপরে এই যে এখানে কি বলা যায়, এটা বাদামের কোয়ার মতন যেটা, এটা হচ্ছে কিডনি, ঠিক আছে। তার নিচে আছে হচ্ছে এখানে, এখানে স্টমাকটা বড় করে খোলা যাবে না, স্টমাকটা, এইটাকে আমরা স্টমাক হিসেবে দেখি। এইটা স্টমাকটা একটু লম্বা থাকে, এখানে শেপটা ঠিক হয়নি। স্টমাক মানে হচ্ছে পাকস্থলী, এখানে 3টা পার্ট থাকে, এখানে ছোট জিনিসটাও পার্ট পার্ট করেনি, আবার শেপটাও সুন্দরভাবে বসানো হয়নি, এটা শরীরে ঠিক এই জায়গাতে থাকে, ঠিক আছে। তারপরে এইগুলো হচ্ছে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন আছে। তারপরে পায়খানা রাস্তার আগে আছে অ্যানাল ক্যানাল, অ্যানাস, ঠিক আছে। এইগুলো গেল ভিতরে। এইবার আমরা বললাম এইটা এখানে ভাঁজ করা যাচ্ছে না, এটা হচ্ছে হিউমেরাস, মানব, সরি ফিমার, এটা হচ্ছে ফিমার, হিউমেরাস হচ্ছে এইটা। মানব দেহের সব থেকে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার, ঠিক আছে। মানব দেহের সব থেকে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার। এইটা আছে 2টা হাড় এখানে, একটা চিকন, একটা মোটা, একটা হচ্ছে টিবিয়া, একটা হচ্ছে ফিবুলা। এইখানে ছোট্ট একটা জিনিস আছে, আমরা হাঁটুর উপরে যখন হাঁটুটাকে ভাঁজ করি, এখানে একটা বোন দেখি যেন প্রোটেকশন দিয়ে রাখে, সেটার নাম হচ্ছে প্যাটেলা, ঠিক আছে। আবার মেডিকেলি ভাষায় এটাকে বলা হয় হচ্ছে সিসামাইড বোন, প্যাটেলাও বলা যাবে, সিসামাইড বোনও বলা যাবে। সিসামাইড বোন কি,
যে বাচ্চা যখন হাঁটা শিখে হামাগুড়ি দেয় তখন ছেঁচড়িতে যায় না, সেইখান থেকে ওইটার নাম হচ্ছে সিসামাইড বোন। আর মূলত এটার নাম হচ্ছে প্যাটেলা। যদি কেউ বলে যে এটা সিসামাইড বোন তাও হবে, যদি বলে এটা প্যাটেলা তাও হবে। আর এখানে দুইটা হাড় বললাম আমরা, টিবিয়া ফিবুলা, দুইটা হাড়ের নাম গেল। এটা বাম পাশ ডান পাশ, তাহলে দুইটা পায়ে কয়টা আছে? 4টা। এক পায়ে আছে টিবিয়া একটা, ফিবুলা একটা, তাহলে দুই পায়ে কয়টা থাকবে? 4টা। কারো যদি পা না থাকে বা কারো যদি হাত না থাকে তাহলে তারও কি 206টা হাড় থাকবে? না, তখন কমে যে কয়টা হবে? যদি কারো পা না থাকে, পায়ের কয়টা হাড়টা কাটা পড়ছে? এই যে একটা পা না থাকলে তার টার্সাল, মেটাটার্সাল, এই যে ফ্যালাসাস, এগুলো সব চলে গেল। তারপরে টিবিয়া গেছে, ফিবুলা গেছে। এখানে যদি এই পর্যন্ত কাটা থাকে তাহলে তার ফিমার আছে কিনা চেক করতে হবে। আবার যদি কারো এই পর্যন্ত কাটা পড়ে তাহলে তার ফিমারও শেষ। তখন তার শরীরের হাড়ের সংখ্যা কমে যাবে। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের হাড়ের সংখ্যা কত? 206টি। বাচ্চাদেরও কি 206টি থাকে না কম থাকে? বেশি থাকে। বাচ্চাদের বেশি থাকে, 238টা বা 48টা। কেন বেশি থাকে? কেন প্রশ্নের অ্যানসার অনেক বড়। মনে রাখেন যে বাচ্চাদের হাড়ের সংখ্যা বেশি থাকে। বাচ্চাদের হাড়ের সংখ্যা বেশি থাকে এটা জানার জন্য আপনাকে গাইনি জানতে হবে। বাচ্চা যখন মায়ের পেটে ভূমিষ্ঠ হয় তখন মায়ের বলা যায় যে ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে বাচ্চা যখন বের হয়, অনেক বড় বাচ্চা কেমনে বের হচ্ছে? আল্লাহ তাআলা একটা অবকাঠামো তৈরি করে রাখছে যেটা ফাঁকা ফাঁকা অংশ থাকে, সোশ্যাল ম্যাটেরিয়ালগুলো সংকুচিত হয়ে বের হয়ে আসে মায়ের পেট থেকে। তারপরে সেটা প্রশস্ত হয়ে আস্তে আস্তে জোড়া লেগে সেটা একটা বনে হয়, দুইটা বন মিলে একটা বন গঠিত হয়। সেটা কোথায় থাকে? এই মাথাতে থাকে। মাথাগুলো তখন অনেকগুলো ভাগে ভাগ করা থাকে, পরে বড় হওয়ার সাথে সাথে সোশ্যাল ম্যাটেরিয়ালগুলো অ্যাটাচড হয়ে একটা বনে তৈরি হওয়ার কারণে বন আস্তে আস্তে ছোট হয়ে যায়। ঠিক আছে? বাচ্চাদের কয়টা থাকে? 238টা 248টা এর মাঝামাঝি থাকে। আচ্ছা, তাহলে আমরা আজকে আলোচ্য বিষয়ে আলোচনা করলাম যে স্কেলেটাল সিস্টেম। স্কেলেটাল সিস্টেমটা কেন জানতে হবে? একটা রোগীর শরীরে হাড় কোনটা, কোন জায়গায় কয়টা হাড় আছে। একটা রোগী অ্যাক্সিডেন্ট করছে, সে পা তুলে আর দাঁড়াইতে পারছে না, মনে করলাম সে ডান পায়ের করে দাঁড়াইতে পারছে, বাম পায়ের করে দাঁড়াইতে পারছে না। তখন দেখতে হবে যে এখানে কি কি বোন আছে। বোন মানে কি? হাড়। বোন মানে হাড়। কি কি বোন আছে সেই বোনগুলো ভাঙলো কিনা সেটা চিন্তা করতে হবে। যদি আমরা এখানে বলি যে তার ফিমারটা ফ্র্যাকচার হয়েছে কিনা আমরা দেখি, তাহলে এইটা ভাঁজ করতে লেগে দেখবো যে সে আর ভাঁজ করতে পারছে না, প্রচন্ড ব্যথা, তীব্র ব্যথা। তখন আমরা বলবো এটা তো রাস্তায় অ্যাক্সিডেন্ট বা গাছ থেকে পড়ে যাওয়ার অ্যাক্সিডেন্ট হতে পারে। এবার আপনার বাড়িতে একজন বয়স্ক মানুষ আছে, কেমন? তার বয়স 60-70 বছর হতে পারে। সে বাথরুমে যেয়ে ফিরে আসতে গিয়ে পিছলাতে পড়ে গেছে। পড়ে যায় না অনেকজন? পড়ে গিয়ে বলছে তো আমার মাথাতে ব্যথা। কোথায়? মাথাতে ব্যথা বলছে। তারপরে ব্যথাটা বলছে তো নামতে নামতে আস্তে আস্তে আমার ঠিক কোমরের নিচে হচ্ছে। তখনই চিন্তা করতে হবে যে মুরব্বীদের হাড়গুলো খুবই পাতলা হয়ে যায় এবং ভঙ্গুর হয়। ভঙ্গুর জিনিসটা কেমন? এই জিনিসটা আমরা চাপ দিচ্ছি ভাঙছে না, কিন্তু যদি একটা ভঙ্গুর জিনিস হতো তাহলে আমরা চাপ দিলেই ভেঙে যেত। যেমন মোমবাতি ভেঙে যেত না চাপ দিলে? ঠিক মানব দেহ মানে বয়স্কদের হাড়গুলোও এরকম ভঙ্গুর হয়ে থাকে, এরকম হয়ে যায়, যদি ঠুক করেও লাগে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য তার পরবর্তীতে তাকে একটা এক্সরে করতে হবে, দেখতে হবে যে তার ফিমারটা ভেঙে গেছে কিনা। যদি ওইভাবে ভেঙে যায়, ধরেন অবস্থা খারাপ, সচেতন না, আবার আপনি কেয়ার গিভার সম্পর্কে ধারণা রাখার পরে আপনার সাথেও তার যোগাযোগ হয়নি বা একজন জানাশোনা ব্যক্তির সাথে পরিচিত হয়নি বা ডাক্তারের শরণাপন্ন হয়নি, তখন কি হবে? মনে হবে যে ব্যথা, লাঠি নিয়ে হাঁটছে টুকটাক করে, ওই যে ভেঙে গেছে, ওখান থেকে কি হবে? কন্টিনিউ ব্লিডিং হবে ভিতরে। আস্তে আস্তে কি হবে? পাটা ফুলে যাবে, ফুলে যে কালো কালসারির মতন হয়ে যাবে, হয়ে আস্তে আস্তে ফিমার ফ্র্যাকচার হলে ওখানেই তো রক্ত উৎপাদন হচ্ছিল, বোন ম্যারো ছিল, বোন ম্যারো দিয়ে তো রক্ত উৎপাদন হয়। এইগুলো যখন প্রসেস কমপ্লিট করতে না পারবে, রোগী আস্তে আস্তে রক্ত শূন্যতা হয়ে মারা যাবে। বলবে যে রোগীর চেহারাটা একদম ফ্যাকাশে হয়ে যে রোগী মারা গেল, কিন্তু আদৌ মারা গেল কেন? তার ফিমার ফ্র্যাকচার হওয়ার কারণে রক্ত শরীর থেকে
বের হয়ে গেছে, কমে গেছে, তার কারণে মারা যেতে পারে। সেই জন্য এই রকম অবস্থা হলে রোগীকে অবশ্যই কি করতে হবে, একটা এক্সরে করে কনফার্মেশন করতে হবে। আর আপনারা যেহেতু কেয়ার গিভারের মধ্যে আছেন, কেয়ার গিভার মানে কি, রোগীর পরিচর্যা করা। সেই রোগী আপনার বাবা মা হতে পারে, আপনার দাদা দাদি হতে পারে, অথবা অন্য কোনো পেশেন্ট হতে পারে। সেই রোগী যদি পড়ে যায়, আপনাকে যদি ডাকে, আপনি যদি দেখেন, তাহলে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। সেই জন্য এই সিলেবাস সিস্টেমের মধ্যেও এটা আলোচনা করে দিলাম, যেন আপনাদের সবার মনে থাকে যে হঠাৎ কোনো রোগী পড়ে যেয়ে উঠতে পারছে না, নড়তে পারছে না, তার অবশ্যই একটা এক্সরে করে দেখতে হবে। এক্সরে করে যদি ভালো থাকে অবস্থা, তাহলে কি বলবো আমরা, যে আলহামদুলিল্লাহ রোগীটা ভালো আছে। আর খারাপ থাকলে কি করতে হবে, সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে। আচ্ছা, আমরা তাহলে এরপর একটু দেখি। আচ্ছা, কিছু কিছু জিনিস আমরা আলাদা আলাদা করে দেখাইলাম। এবার কিছু জিনিসের নাম বলছে এখানে। এখানে বলছে অস্থি এবং তরুণাস্থি দ্বারা গঠিত যে তন্ত্র দেহের কাঠামো তৈরি করে এবং দেহের অভ্যন্তরে নরম অঙ্গগুলোকে সংরক্ষণ করে এবং দেহের ভার বহন করে, তাকে অস্থিতন্ত্র বা কঙ্কালতন্ত্র বলে। এই কথাটা বৃহৎ আকারে আলোচনা করে এতক্ষণ বোঝানো হলো। বললাম যে মানব দেহের মধ্যে যদি হাড় না থাকে, তাহলে ফুটবলের মতন গোল হয়ে ঘুরবো আমরা, তাই না? এখানেও ঠিক তাই বলছে। দেখেন, দেহের অভ্যন্তরের নরম অঙ্গগুলোকে সংরক্ষণ করছে, দেহের ভার বহন করছে, তাকে অস্থিতন্ত্র বা কঙ্কালতন্ত্র বলা হচ্ছে। মোট 206 খানা হাড় নিয়ে মানব দেহ গঠিত। কয়টা হাড়? 206। আমরা এখানে পড়ছি না অলরেডি? আচ্ছা, তাহলে এইখানে চিত্রটা দেখে আমরা নামগুলো মুখস্থ করব, যে কোনটার কি নাম। তারপরে আমরা যদি দেখি বোনস অফ আপার লিম্ব, আপার লিম্বের কিছু বোনের নাম। আপার লিম্ব কি? আপার মানে কি? উপরের অংশ। তাহলে উপরের অংশের যে বোনগুলো আছে, সেই বোনগুলোর নাম আমরা দেখি। আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিটা অনেক বড় করে দেখাইতে পারলে ভালো হতো। এইটাকে আমরা বলছি আপার লিম্ব। এটা এক পাশের অংশ। তাহলে এই পাশের অংশ আছে, তাহলে এক পাশের অংশ যদি 28টা হাড় থাকে, আর এক পাশের হাড় হয়ে যাবে কত? দুই পাশ মিলে 5856টা এরকম। ঠিক আমরা এক পাশের হাড়গুলোর নামে আগে দেখি। বোনস অফ আপার লিম্ব মানে ঊর্ধ্বাঙ্গের অস্থিসমূহ বা কঙ্কাল বা হাড়ের নামগুলো। স্ক্যাপুলা, ঠিক আছে? স্ক্যাপুলা আছে ডান পাশে একটা, বাম পাশে একটা, দুইটা। পিঠের উপরিভাগে, পিঠের উপরিভাগে কোনটা? এই যে এখানে একটা হাড় আছে, ঠিক আছে? এটার নাম হচ্ছে স্ক্যাপুলা। আমরা এই যে এইভাবে যেটাকে হাতকে সাপোর্ট দিচ্ছি, এই পিছনের একটা হাড় আছে যেটা এই হাতকে সাপোর্ট দেয়, ধরে রাখে, সেটার নাম হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলা, হ্যাঁ। তারপরে আছে ক্লাভিকল, ডান পাশে একটা আছে, বাম পাশে আছে। এটা ক্লাভিকল কোনটা বললাম? বা বিউটি বোন, এই যে এইটা গলার ঠিক নিচে অবস্থান করে। হিউমেরাস, হিউমেরাস কোনটা বলেন তো আপনারা? হিউমেরাস তো বলছি, এটা আমরা আলোচনা করলাম। হিউমেরাস হচ্ছে এইটা, ঠিক? তারপরে আছে কি রেডিয়াস এবং আলনা, এটা কোথায় আছে? এইখানে। তাহলে কোনটা রেডিয়াস, কোনটা আলনা, আমরা আলাদা করব কি করে? আপনাদের হাতটা যদি এইভাবে রাখি, ঠিক আছে? এবার উপরে তুললাম, তুলে এই কোন আঙ্গুলের সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে আলনা, আর যেটা বৃদ্ধা আঙ্গুলের সাথে হচ্ছে সেটা হচ্ছে রেডিয়াস। মনে থাকবে? এটা মনে রাখার জন্য আর একটা সহজ উপায় আছে। আমাদের অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে এইভাবে, যেটা শরীরের ঠিক কাছে এই পাশে সেটা হচ্ছে আলনা, আর যেটা দূরে আছে সেটা হচ্ছে রেডিয়াস। তারপরে আছে কার্পাল। কার্পালের সংখ্যা কত? 8টা করে। এটা কোথায় আছে? এই জায়গাতে। আমাদের দেহের এখানে হচ্ছে রেডিয়াস আর আলনা আছে। তারপরে যে মুভমেন্ট করছে, এই মুভমেন্ট করার জন্য এখানে অনেকগুলো হাড় আছে, কি ক্ষুদ্র ক্ষুদ্র, খুবই ছোট ছোট। এইগুলোকে বলা হচ্ছে কার্পাল, ঠিক আছে? এই কার্পালগুলো এই পর্যন্তই শেষ, এইটুকুর মধ্যেই আছে। এখান থেকে এইটুকু যেটুকু আছে এটা হচ্ছে মেটাকার্পাল। কার্পালের সাথে যুক্ত মেটাকার্পাল।
আর এই যে আঙ্গুলের সাথে যেগুলো আছে একটা দুইটা তিনটা এটা হচ্ছে ফ্যালাঞ্জাস। ফ্যালাঞ্জাসের সংখ্যা কিন্তু অনেক বেশি। এই 5টা আঙ্গুলে কয়টা ফ্যালাঞ্জাস আছে? 14টা। 14টা কোথায়? 1 2 3 4। 4টাতে আছে হচ্ছে 3টা করে, একটা দুইটা তিনটা। প্রত্যেকটা আঙ্গুলের পর কয়টা? 3টা না? আর এখানে আছে কয়টা? 2টা, একটা দুইটা, তাহলে 14টা। আর ডান হাতের বাম হাতের মিলে কয়টা হলো? 28টা। আবার ঠিক এরকম যে পায়ের নাম কি বলবো আমরা? ফিমার, না না, প্যাটেলা আছে, টিবিয়া আছে, ফিবুলা আছে, ঠিক আছে? পায়ে বলবো টার্সাল, মেটাটার্সাল এবং টয়েস, ঠিক আছে? তাহলে এই ফ্যালাঞ্জাস পর্যন্ত মোট আমরা হাড় পেলাম কয়টা? 64টা। 64 মানে 64। এখানে 206টা, তার মধ্যে আমরা পাইলাম কত? অলরেডি 64টা পেয়ে গেছি। এবার বোনস অফ লোয়ার লিম্ব। লোয়ার লিম্বের বোনগুলো কি? হিপ বোন, যেটা মাথাতে থাকে, হিপ বোন, ঠিক আছে? তারপরে আছে ফিমার। হিপ বোন কয়টা? 2টা। ফিমার কয়টা? 2টা। প্যাটেলা হচ্ছে 2টা, টিবিয়া 2টা, ফিবুলা 2টা, টার্সাল হচ্ছে 7 মানে 14টা, মানে এক পায়ে 7টা, এক পায়ে 7টা, তার মানে 14টা। মেটাটার্সাল হচ্ছে 5 মানে 2 পায়ে 10টা। তারপর আছে টোসে আছে 14টা, 14 মানে 28টা। এই মোট 62টা। তাহলে এখানে কত? 62। আবার বোন অফ থোরাক্স মানে আমাদের বুকে কয়টা আছে? এখানে আছে একটা স্টারনাম, এই মাছ দিয়ে এই রিবস গুলোকে ধরে রাখে কোনটা? স্টারনাম। তারপরে আছে রিবস, ঠিক আছে? রিবস আছে কয়টা বললাম? 12 জোড়া, তার মানে কয়টা? 24টা। এখানে মোট বোন আছে 25টা। 12 জোড়া মানে 24টা, আর স্টারনাম হচ্ছে একটা মাঝে, তাহলে কয়টা হলো? 25টা। বোনস অফ ভার্টিব্রাল কলাম। এই ভার্টিব্রা মানে আমাদের কি বলি? মেরুদণ্ডের যে হাড়গুলো আছে সেইগুলো মোট হচ্ছে 33টা, ঠিক আছে? এখানে আছে সার্ভাইকাল ভার্টিব্রা আছে 7টা, থোরাসিক ভার্টিব্রা আছে 12টা, লাম্বার ভার্টিব্রা আছে 5টা। তারপরে আছে স্যাক্রাম এবং কক্সিস। বাচ্চা অবস্থাতে কক্সিস থাকে না, এটা আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হলে কক্সিস হয়, ঠিক আছে? এই হাড়টা পরবর্তীতে প্রথমে থাকে না, যেমন এই যে আমাদের নেঝাল, নাকে কিন্তু কোনো হাড় নাই, কেউ যদি ঘুষি মারে এটা চ্যাপ্টা হয়ে বসে যায়, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর যদি এই শক্ত এটা ভেঙে যায়, ঠিক আছে, আবার পরবর্তীতে এইভাবে রেখে দিলে জোড়া লেগে যায়। এখানে কিন্তু নাকি কোনো শক্ত হাড় নাই, ঠিক কাটেন, ঠিক আছে? হাড় বাড়ে, এটা হলো সে নরম, এটা যদি আমরা ফিরে যাই পরবর্তীতে ব্যান্ডেজ করার পর আস্তে আস্তে রিকভারি হয়ে যায়, ঠিক আছে? ঠিক এরকম একটা জিনিস আমাদের মেরুদণ্ডের ঠিক নিচে থাকে, যেটাকে বলা হয় কক্সিস। এটা ছোটকালে থাকে না, আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তৈরি হয়, ঠিক আছে? মাথার মধ্যে বোন আছে কয়টা? 8টা। ফ্রন্টাল বোন, প্যারিটাল বোন, অক্সিপিটাল বোন, টেম্পোরাল বোন, ঠিক আছে? স্পনয়েড বোন এন্ড ইথময়েড বোন, এইগুলো মিলে টোটালি 8টা বোন আছে। কোথায় কোথায় আছে অবস্থানগুলো পাশ দিয়ে দেওয়া আছে, এগুলো মুখস্থ করতে হবে। তারপরে ফেস মানে আমাদের মুখমণ্ডলে কিছু বোন আছে, সেগুলোর নাম দেওয়া আছে এখানে। তাই এই টোটালি আমরা 206টা হাত মোটামুটি আলোচনা করলাম। যেহেতু আপনাদের ক্লাস কম, পড়া অনেক, মানব দেহ তো জানতে হলে অনেক বড় অধ্যায়, এর মধ্যে আমরা যতটুকু পারি ততটুকু আলোচনা করব। এইবার আমরা এখানে বললাম যে ফিমার আছে, সরি এখানে হিউমারাস আছে, রেডিয়াস আলনা আছে। এইটা যে আমরা মুভ করছি তাহলে একটা জয়েন্ট হলো না, এইটা এটা, তাহলে এই জয়েন্টটার নাম কি? এই জয়েন্টটার নাম হচ্ছে এলবো জয়েন্ট, ঠিক আছে? এবার হিউমারাস, আর এই যে আমরা এখানে বললাম কি? ক্লাভিকল, আর পিছনে কি বলছি? স্ক্যাপুলা। এই যে এখানে জয়েন্টটা হইলো, এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। কেউ যদি পড়ে গিয়ে এই হাতটা নিচে ডিসলোকেশনে যায়, যেখানে আছে সেই জায়গা থেকে যদি একটু সরে যায় তখন আমরা তাকে বলি ডিসলোকেশন, ঠিক আছে? এটা যদি ডিসলোকেশনে যায় তখন আমরা কি বলবো? শোল্ডার ডিসলোকেশন। বিশেষ করে ফুটবল যারা খেলে
তাদের অনেক সময় কি হয় এই শোল্ডার ডিসলোকেশন হয়ে যায়। ফুটবল খেলতে ধাক্কা ধাক্কি করা লাগে না, তখন এইখানে কি বলে কাঁধটার থেকে হাতটা সরে যায়, তখন এরকম হয়ে থাকে। তখন এটাকে আবার টেনে পজিশন করে দিলে আবার স্বাভাবিক হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলা হয় শোল্ডার ডিসলোকেশন। শোল্ডার জয়েন্ট মানে কাঁধের জোড়া, তারপরে এলবো জয়েন্ট হাতের কনুইয়ের জোড়া, তারপরে আছে রিস্ট জয়েন্ট হাতের কবজির জোড়া, নি জয়েন্ট মানে হাঁটুর জোড়া। হাঁটুতে ব্যথা হয় অনেক মানুষ, হাঁটুতে কি হয় পানি জমা হয়, ওখানে সাইনোভিয়াল মেমব্রেন নামে একটা পর্দা আছে, যেটা অনেক সময় ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হলে কি হয় পর্দাটা দুর্বল হয়ে যায়, আর পর্দাটা দুর্বল হওয়ার ফলেই ওখানে পানি জমা হয়। সেই পানি জমার কারণেই বয়স্ক মানুষের হাঁটুতে ব্যথা হয়। যতদিন ওই পানিটা ভিতরে থাকবে ততদিন হাঁটুতে ব্যথা হবে। আর ব্যথা ইংরেজি কি পেইন, নি জয়েন্ট পেইন। যদি ওখানে পানি জমা থাকে আমরা তখন কি করি, ওখানে একটা ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশনের সুই এরকম না, ইনজেকশন দিয়ে ইনজেকশন দিয়ে ওই পানিটাকে বের করা হয়। ঠিক আছে, বের করলে আবার হচ্ছে ব্যথাটা স্বাভাবিক হয়ে যায়। পানি অনেক থাকতে পারে, প্রায় 10 ml 15 ml পর্যন্ত পানি থাকতে পারে ভিতরে, দিয়ে হাঁটুটা অনেক ফুলে যায়। তখন মুখে খাওয়ার জন্য আমরা কি করতে পারি, রোগীর প্রেসার যদি ঠিক থাকে, প্রেসার কি বলি আমরা, প্রেসারকে কি দিয়ে প্রকাশ করি, বিপি মানে ব্লাড প্রেসার। ব্লাড প্রেসার যদি ঠিক থাকে তখন আমরা ওই রোগীকে ফুসিড ট্যাবলেট দিতে পারি। ফুসিড 40 মিলিগ্রাম হাফ করে সকালে, এইভাবে খাবে হচ্ছে 3 দিন, দিয়ে যদি ওই ফোলাটা কমে যায় তখনও রোগীর ব্যথাটা কমে যায়। যদি তারপরেও না হয় তখন আমরা কি করব, ওখানে ইউএসজি, ইউএসজি কি ইউএসজি মানে আল্ট্রাসোনোগ্রাফি, এইটার মাধ্যমে ওইখানে নিডল মানে সিলিন্ডার সুচ ঢোকাই দিয়ে আমরা কি করব, ওই ফ্লুইডটা বের করে ফেলবো। ঠিক আছে, এই ফুসিটটা হচ্ছে কতটা? হ্যাঁ, ফুসিট দিনে পাইবা। আচ্ছা, ফুসিটের ডোজ আমরা পরে শিখবো, এখন আমরা জাস্ট ধারণা দেওয়ার জন্য। তারপরে আমরা বললাম এটা নি জয়েন্ট, হাঁটুর জোড়া পড়ছি আমরা। ঠিক আছে, তারপরে আমরা করবো হিপ জয়েন্ট মানে কোমরের জোড়া, তারপরে অ্যাঙ্কেল জয়েন্ট আছে। অ্যাঙ্কেল জয়েন্ট কোনটা, পায়ের একদম ঠিক নিচের অংশে যে কোন জোড়াটা সেটার নাম হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট। ঠিক আছে, আমরা বলি না অনেক জনের যে সাইনাস হচ্ছে, সাইনোসাইটিস। ঠিক আছে, এটার কারণে তীব্র ব্যথা হয়, মাথা ব্যথা হয়, নাক জাম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এইগুলো হচ্ছে সাইনোসাইটিসের প্রভাবে হয়। সাইনোসাইটিস এই জায়গাগুলোতে আছে, এই নামগুলো মুখস্থ করতে হবে আপনার। আমাদের মুখমণ্ডলে কয়েকটি ফাঁপা নলযুক্ত প্রকোষ্ঠ আছে, ফাঁপা নলযুক্ত প্রকোষ্ঠ আছে যা বায়ু দ্বারা পূর্ণ থাকে। বায়ু মানে কি, বাতাস। এদেরকে সাইনাস বলা হয়। এই সাইনাসে ইনফ্লামেশন হলে তাকে বলা হয় সাইনোসাইটিস। সাইনাসে ইনফ্লামেশন হলে তাকে বলা হয় সাইনোসাইটিস। ইনফ্লামেশন জিনিসটা কি, সংক্রমণ। ব্যথা। ইনফ্লামেশন জিনিসটা হচ্ছে প্রদাহ হওয়া। হ্যাঁ, এই প্রদাহ হলে কি কি চিহ্ন থাকবে, আমাকে যদি কেউ রাস্তায় দেখে তখন আমি একটা চশমা পরে আছি, আমার এইরকম চেহারা দিয়ে বোঝা যাবে যে আমি হচ্ছে ডাক্তার নাহিদ। তাহলে এই প্রদাহ হলেও কিছু সাইন সিম্পটম থাকবে, সেইগুলো হচ্ছে ওখানে কি হবে, লাল হবে, লাল হবে, ফুলে যাবে, ব্যথা হবে। এখানে কয়টা বললাম, 3টা। এটা কোনটা মানে ইনফ্লামেশন, ইনফ্লামেশন। ঠিক আছে, সাইনাস, ইনফ্লামেশন সব লেখায় একটু বাঁকা বাঁকা করে লেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, ইনফ্লামেশনের সাইন হচ্ছে এই 3টা। ইনফ্লামেশনের সাইন আমরা 3টা জানলাম। এই 3টা সাইন
আপনারা শরীরের কোথাও কি কোনো জায়গায় দেখছেন যে এই তিনটা জিনিস একসাথে হয়েছে? আপনাদের শরীরে এরকম কোনো কিছু হয়েছে? কোনো জায়গায় ই হলে পুরা হলে আচ্ছা, যাক, একদম ভালো বলছেন। ফোড়া হলে এখানে সবারই বয়সন্ধিকাল পার হয়ে গেছে। বয়সন্ধিকালে কমন একটা সমস্যা কি? ব্রণ বা একনি। একনিও কিন্তু ইনফ্লামেশনই হয়, ঠিক আছে? ব্রণ হলে কি হয়? একটা ছোট সাদা অংশ থাকে, তার চারপাশে কি অংশ থাকে? লাল অংশ থাকে, থাকে না? ওখানে কি হয়? ব্যথা হয়। আপনি যদি আঙুল দিয়ে কোতরাইতে যান, ব্যথা পান না? তাহলে কি সব সাইনগুলো তো থাকলো, ব্যথা আছে, ওখানে একটু ফুলে গেছে, আবার কি হয়েছে? লাল হয়েছে। তাহলে সহজভাবে মনে রাখার উপায় কি? ব্রণ অথবা ফোড়া। ধরে আমরা বাংলাতে যেটাকে বলি অ্যাবসেস, ফোড়া, ঠিক আছে? এইগুলো হচ্ছে ইনফ্লামেশনের সাইন, ঠিক আছে? এই ইনফ্লামেশন কিন্তু মানব দেহের সব জায়গাতেই হয়। আমরা যেমন হচ্ছে বলি লাং অ্যাবসেস হচ্ছে, অ্যাবসেস হওয়ার পূর্বেও তো এই ইনফ্লামেশনই হয়েছে। লাংয়ের মধ্যে লাল হয়ে গেছে, ব্যথা হয়েছে, লাংটা ফুলে গেছে, তখনই তো নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ঠিক এইভাবে ইনফ্লামেশন হয়ে লাংটা অ্যাবসেস হয়ে মানুষ মারা যায়। তাহলে ইনফ্লামেশন সম্পর্কে খুবই ভালো ধারণা থাকতে হবে যে ইনফ্লামেশনের সাইন কোনটা। মেইন সাইন তিনটা, এই তিনটাই মুখস্থ রাখতে হবে। লাল হবে, ফুলে যাবে, ব্যথা হবে। কথা কি বোঝা গেছে? তাহলে আমরা এখানে সাইনাসটা পড়লাম, যে সাইনাস পড়তে দিয়ে আমরা ইনফ্লামেশন পাইছি, সেজন্য আমরা ইনফ্লামেশনটা বলে দিলাম যে ইনফ্লামেশনটা কি। এই যে মানুষের মুখের কিছু কিছু অংশ আছে সেগুলোতে ফাঁকা বাতাস দ্বারা পূর্ণ থাকে। এই বাতাস কোনো কারণে ওখানে গরম হয়ে ব্যথা হয়, ফুলে যায়, ঠিক আছে? মাংসগুলো ফুলায় ফেলে, তখনই ব্যথা হয়, যেটাকে আমরা বলি সাইনোসাইটিসের ব্যথা। তাহলে সাইনোসাইটিসের যখন ব্যথা হচ্ছে, তখন তার চিকিৎসার ক্ষেত্রে আমরা কি দিব? ব্যথার ওষুধ দেব এবং আরো অন্যান্য ওষুধও দিব। আবার অন্যান্য কিছু ট্রিটমেন্টও আছে, সেইগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে দেখা যায় কারো বলে যে সাইনোসাইটিসের কারণে মাথা ব্যথা হচ্ছে। মাথা ব্যথাটা কিভাবে হয়? তখন তার গোটা কপালটা ব্যথা করে। এইখানে মেয়েরা যেখানে টিপ পড়ে তার দুই পাশেই একটা সাইনাস আছে, তার নাম কি? ফ্রন্টাল সাইনাস, ঠিক আছে? তারপরে আছে এই যে এইখানে আমরা যেখানে চশমা পরে আছি, যেখানে আটকে আছে না, ওইটার নাম হচ্ছে ইথময়েড সাইনাস, ঠিক আছে? তারপরে ঠিক এই জায়গাতে এখানে দুইটা হাড় আছে না, এই হাড়ের এই ফাঁকা অংশকেই সাইনাস বলছি আমরা। সেই সাইনাসের এখানেও যে সাইনাসটা আছে সেটার নাম হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, ঠিক আছে? তারপরে আছে আরেকটা এই কানের সামনে, এই কান ঠিক এইখানে, ঠিক আছে? এটা হচ্ছে স্পিনয়েড সাইনাস। এই একটা সাইনাস আছে, এই সাইনাসে ব্যথা হয়। এইখানে ব্যথা হলে কানে শব্দ আসতে পারে, ঠিক আছে? আবার কানে অস্বস্তি ভাব আসতে পারে, কান ব্যথা হতে পারে। এই হচ্ছে আপনাদের মানব দেহের যে হাড়গুলো, অবকাঠামোগত আকৃতির পরিস্থিতিগুলো আমরা দিলাম। এতক্ষণ যে আমি কথা বললাম এর মধ্যে অনেকগুলো কথাই থাকতে পারে যেটা আপনারা বুঝতে নাও পারেন। তাহলে এখন আপনাদের সময় সেই কথাগুলো আমাকে জিজ্ঞেস করা, যেন আমি আপনাদের সেটা পুনরায় আবার বোঝাই দিতে পারি। এখন যতটুকু পড়ানো হলো তার মধ্যে আপনারা কি সবাই সবকিছু বুঝতে পারছেন কিনা? 206টা হাড়ের নাম আমি মুখে বলছি, কোথায় কোথায় জয়েন্ট আছে সেটা বলছি, ঠিক আছে? সাইনাস আছে, সাইনাস কি, ইনফ্লামেশন কি, সবগুলোই বলছি। এর মধ্যে এখন আপনাদের সুযোগ যে কি কি আপনারা বুঝতে পারেননি সেটা একটু বলেন। মেয়েদের মুখে যে ব্রণ বের হয় কেন, এটা সাইনাসের ব্যথার কারণে নাকি বয়সন্ধির আচ্ছা, কারণে? এইটা তো এই পড়ার সাথে রিলেটেড না। না, আমরা এখানে সাইনাসের হাড় এখানে নিয়ে তো পড়ছি, হয়। ঠিক আছে? এখানে লাস্টে যেটা বললেন সাইনোসাইটিস, এই উচ্চারণটা কি সাইনোসাইটিস নাকি সাইনোসাইটিসিস এরকম? সাইনোসাইটিস, লাস্টে হচ্ছে আইটিএস আছে, আইটিএস। এইটা থাকলে আমরা ইনফ্লামেশন বলবো। সাইনো, এসআইটিএস, সাইনোসাইটিস।
আচ্ছা সাইনোসাইটিসটা কেন হয় এর কারণ কি? সাইনোসাইটিসের কারণ তো সাইনোসাইটিসের সংজ্ঞার মধ্যে দেওয়া আছে। মানব দেহের মুখমণ্ডলের আশেপাশে কিছু ফাঁকা বা ফাঁপা নলের মতো থাকে, সেগুলো বাতাস দ্বারা পূর্ণ থাকে। বাতাস দ্বারা পূর্ণ আছে, এই বাতাস যদি কোনো কারণে ওখানে প্রবলেম করে, জায়গাগুলো আশেপাশের জায়গাগুলো যদি ইনফ্লামেশন করে, তখনই সাইনোসাইটিস হয়। কথা কি আবার বোঝা গেছে? ব্যথা হয়, মনে হয়, এটাকেই সাইনাস। এখানে যেমন একটা আমরা এটা হাতে নিলাম কি টিউব, ঠিক আছে? এই টিউবটা কি ফাঁকা না? এইরকম কিছু জিনিস আমাদের এই সাইনোসাইটিস গুলোই, এটা মনে করলাম একটা সাইনোসাইটিস যেটা কপালের এই পাশে আছে, মনে করলাম যে এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, এর মধ্যে ফাঁকা ফাঁকা না? তাহলে এই ফাঁকা অংশের মধ্যে বাতাস আছে, এই বাতাসগুলো কোনো কারণে বের হয়ে আবার নতুন বাতাস রিকভারি করতে পারেনি, তখন এটা জমা হয়ে ব্যথা তৈরি করে। আমরা বলি না যে বদ রক্ত, বদ রক্ত বলে তো কিছু নাই, রক্ত রক্তই। বদ রক্ত বলতে কোথায়? ডিঅক্সিনেটেড ব্লাড, ঠিক আছে? খারাপ রক্ত। আচ্ছা আমাদের যে বাতাসটা এটা কি হচ্ছে? ব্লাড উইথ কার্বন ডাই অক্সাইড, এইটাকে বলা হয় বদ রক্ত বা ডিঅক্সিনেটেড ব্লাড। তারপরে হচ্ছে ব্লাড প্লাস অক্সিজেন, এটা হচ্ছে ব্রিক রেড, মানে একদম লাল রক্ত। এই রক্তটা কালচে, আর এটা হচ্ছে লাল রক্ত, ঠিক আছে? এটা হচ্ছে আমরা বলি বিশুদ্ধ রক্ত, আর এটা বলি দূষিত রক্ত। এইটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আছে। কার্বন ডাই অক্সাইড কি? কার্বন ডাই অক্সাইড হচ্ছে কালো জিনিস, মানে ধোঁয়া, ঠিক আছে? কার্বন মানে কি? কয়লা, আর তার সাথে অক্সিজেন যুক্ত হয়েছে। কয়লার রং কি? কালো না? এই কার্বন ডাই অক্সাইডের রঙও কালো, ঠিক আছে? আর অক্সিজেন, অক্সিজেন তো সাদা, ঠিক আছে? অক্সিজেনের রং, এই জন্য অক্সিজেনের রং সাদা বলতে এরকম কিছু না, অক্সিজেন জিনিসটা কার্বনের মতো কালো না। অক্সিজেনের কোনো কালার আছে কিনা রসায়নের ওইটা জিনিস আমি ভুলে গেছি সঠিক। যে আমরা ব্লাড পড়ছিলাম যে দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত, অক্সিজেন সমৃদ্ধ রক্তটা হচ্ছে বিশুদ্ধ রক্ত, আর কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হচ্ছে দূষিত রক্ত, ঠিক আছে? এইটা যখনই ওই বাতাসটা পরিষ্কার হতে পারছে না, তখন সেটা কি হয়ে যাচ্ছে? দূষিত হয়ে যাচ্ছে, তখন ওখানে ব্যথা হচ্ছে। এবং অনেক জনের হতে পারে কি, রোদে গেলে মাথা ব্যথাটা বাড়ছে, তখন কি করতে হবে? তাকে বলতে হবে আপনি ক্যাপ পরতে পারেন। মহিলা মানুষ হলে বলতে হবে যে আপনি মাথায় একটা বড় করে স্কার্ফ ব্যবহার করবেন। অনেকেই দেখি এটা তো অনেক দিন ভোগে। জি, সাইনোসাইটিস তো অনেকদিন ভোগারই একটা রোগ। কেন? সাইনাস তো আপনার শরীরে আছেই, মাথা আছে, সেজন্য সময় সময় মাথা ব্যথা হতে পারে। শরীরে যদি মাথায় না থাকে তাহলে তো মাথা ব্যথা হবে না, আপনি তো সাইনাস গুলো বের করে ফেলে দিতে পারছেন না, সেজন্য এগুলো ব্যথা হতে পারে। যখন ব্যথা হবে তখন ইনফ্লামেশন কমানোর জন্য পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ দিতে হবে, ঠিক আছে? আর কোনো কিছু জিজ্ঞাসা আছে? আচ্ছা, আচ্ছা সাইনোসাইটিস আর মাইগ্রেন দুইটা আলাদা? দুইটা আলাদা। আচ্ছা, আমরা আবার দেখি, আজকে পড়ানোর অধ্যায় ছিল স্কেলেটাল সিস্টেম। স্কেলেটাল সিস্টেম মানে কি আবার বলেন? কঙ্কাল তন্ত্র, মানে বাংলা বলতে গেলে আমরা বুঝি হাড় নিয়ে আলোচনা করা হয়। কঙ্কালের কাজ কি মানব দেহে? হার্টটাকে সঠিকভাবে আমাদের কাঠামো, মানব দেহের শরীরের কাঠামো কাঠামোর ধরে রাখা। আকৃতি ঠিক রাখা, ঠিক রাখা। ঠিক আছে? আবার অন্য আরেকটা কারণ বলেন, এটাতে 1 নাম্বার কারণ গেল। 2 নাম্বার কারণ কি? আমাদের চলাচলে সহায়তা করে। চলাচলে সহায়তা করে। 3 নাম্বার কারণ শরীরের ভার বহন করে। শরীরের ভারসাম্য বহন করলো। 4 নাম্বার কারণ, কাজ করতে সুবিধা হবে। 4 নাম্বার কারণ হচ্ছে আমাদের শরীরের দেহে যে অর্গান আছে, অঙ্গ আছে, অঙ্গগুলো আছে, সেই অঙ্গগুলো খুবই নরম, লাজুক প্রকৃতির, ঠিক আছে? সেইগুলোকে রক্ষা করার দায়িত্ব এই বোন, কঙ্কাল তন্ত্র। ঠিক আছে? তাহলে এরকম 4-5টা যদি আপনারা ফাংশন বা কঙ্কালের কাজ বলতে পারেন, পরীক্ষার খাতায় যদি আসে যে কঙ্কালের কাজ কি, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো না? ইনশাআল্লাহ। আচ্ছা।
আচ্ছা, আর একটা জিনিস আমরা পড়ছি জয়েন্ট। জয়েন্টের কাজ কি? জোড়া লাগানো। আচ্ছা, জোড়া লাগানো। কি কি জোড়া লাগানো? এই পাশের হাড়গুলো আর এই পাশের হাড়গুলোকে জোড়া লাগায়ে আমরা এখানে একটা জয়েন্টের নাম দিছি, তাই না? এই জয়েন্টের কাজ কি? জোড়া লাগানো এক কাজ, আর এক কাজ কি? মুভমেন্ট করানো, ঠিক আছে? ফ্লেক্সিবিলিটি নিয়ে আসা। যদি এরকম হতো যে হাত এরকম থাকবে, এরকম যদি মুভ না হতো তাহলে আমি খাইতাম কেমনে? এবার ধরেন আপনি কোনো কারণে খেয়ে ফেলছেন, এবার হচ্ছে পানি ব্যবহার করবেন কি করে? ঠিক আছে? সেই জন্যই সবকিছু আল্লাহ তাআলা নিখুঁত হাতে যেভাবে তৈরি করছে সেইটাকেই আমরা এখন চিকিৎসা বিজ্ঞানে যেভাবে আলোচনা করা যায় সেভাবে আলোচনা করব। সেই জন্য আপনাদের মানব দেহ সম্পর্কে জানতে হবে, 206টা হাড় এর নাম মুখস্থ করতে হবে, ঠিক আছে? আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।